2007 সালের 21শে সেপ্টেম্বর সকালে রিজওয়ান রহমান প্রতিদিনের মতোই নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। তিনি ফোনটা ধরেন এবং যা শুনলেন তা খুবই গুরুতর মনে হয়েছিল। তিনি হঠাৎ তাড়াহুড়ো করে বেরিয়ে যান। এদিকে বাড়িতে তার পরিবার অদ্ভুত এক আশঙ্কায় ভুগতে শুরু করে। তারা সেই অস্বস্তিকর অনুভূতি কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিল না। আসলে তারা কি নিয়ে ভয় পাচ্ছিল তা আপনি গল্পের পরবর্তী অংশে বুঝতে পারবেন। সময় পেরিয়ে গেল, সকাল থেকে বিকেল হয়ে এলো ধীরে ধীরে। তারপর এলো এক ফোন কল যা সবকিছু ভেঙে চুরমার করে দিল। ওপাশে থাকা কণ্ঠটি জানালো এক বিধ্বংসী সংবাদ। রিজওয়ান রহমানের মৃতদেহ পাওয়া গেছে রেললাইনের ধারে, নিথর, প্রাণহীন অবস্থায়। যারা প্রথম ঘটনাস্থলে পৌঁছায় তারা ছিল রেল পুলিশ বাহিনীর সদস্য। তাদের মধ্যে একজন ছিলেন সাব ইন্সপেক্টর অরিন্দম মানা। কিন্তু এরপর যা ঘটল সেটাই এই ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কয়েক বছর পর সেই অরিন্দম মানার নিজের মৃতদেহ পাওয়া গেল রেল লাইনের ধারে, রিজওয়ানের মতোই। কারণ তিনি সত্যি কথা বলেছিলেন, এমন কিছু শেয়ার করেছিলেন যা কিছু লোকের পছন্দ হয়নি। আর সেই সত্যি হয়ে দাঁড়িয়েছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, এবং সেই ভুলের জন্যই তাকে প্রাণ দিতে হয়েছিল। এই কেস এতটাই বড় হয়ে উঠেছিল যে পশ্চিমবঙ্গের যে সরকার টানা ৩০ বছর ধরে রাজত্ব করছিল তারা পরবর্তী নির্বাচনে ক্ষমতা হারায়। সেই রাজনৈতিক দল আর কখনো ক্ষমতায় ফিরতে পারেনি। এটি এমন একটি ঘটনা যা শুধু ভারত নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এটি ছিল রিজওয়ান রহমান এবং প্রিয়াঙ্কার ভালোবাসার গল্প। এই গল্পটি সহজেই একটি সিনেমার প্লট হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর কোনো সুখী সমাপ্তি ছিল না। রিজওয়ান, যাকে অনেকেই রিজওয়ান বলে ডাকতেন, তিনি এসেছিলেন একটি গরিব পরিবার থেকে। তারা কলকাতার একটি ছোট ভিটভাট্টা এলাকায় থাকতেন। কিন্তু এত অল্পের মধ্যেও রিজওয়ান ছিলেন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন ছেলে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন এবং গ্রাফিক ডিজাইন শিখে একটি নামকরা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি পান। এই একই কলেজে, যা এতটাই বিখ্যাত ছিল যে বড়লোক এবং পরিচিত পরিবারগুলো তাদের সন্তানদের এখানে ভর্তি করাত, সেখানেই প্রিয়াঙ্কা টোরি ভর্তি হয়েছিলেন। তিনি ছিলেন লাক্স ইন্ডাস্ট্রিজের মালিক অশোক টোরির মেয়ে। সেই সময় লাক্স ইন্ডাস্ট্রিজ নামটি ছিল ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই পরিচিত। টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে দোকানের তাক পর্যন্ত সর্বত্রই ছিল তাদের নাম। প্রিয়াঙ্কার জীবন রিজওয়ানের থেকে একেবারেই আলাদা ছিল। তিনি বড় হয়েছেন সমস্ত বিলাসিতা নিয়ে, এক বিশাল বাড়ি, ঝকঝকে গাড়ি এবং ধনী জীবনযাত্রার জাঁকজমক। তার জগৎ ছিল স্টাইল, পার্টি আর স্ট্যাটাসে ভরপুর। তিনি গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছিলেন শুধু আগ্রহ থেকে নয়, ভবিষ্যতে হয়তো বাবার ক্রমবর্ধমান ব্যবসায় সাহায্য করবেন এই চিন্তা থেকেও। রিজওয়ান ছিলেন সেই ক্লাসে তার শিক্ষক, কিন্তু খুব একটা বড় ছিলেন না বয়সে, মাত্র 4 বছরের বড়। একদিন রিজওয়ান ক্লাসে ব্যস্ত ছিলেন পড়ানো নিয়ে। প্রিয়াঙ্কাও সেখানে বসেছিলেন, কিন্তু পাঠে মন ছিল না। তার মন অন্যখানে ঘুরপাক খাচ্ছিল। তিনি রিজওয়ানকে নিয়ে ভাবনা ছেড়ে উঠতে পারছিলেন না। তার শান্ত স্বভাব, নম্র ভঙ্গিতে কথা বলা, এইসব কিছু তাকে আলাদা করে তুলছিল। হালকা হেসে প্রিয়াঙ্কা তার বান্ধবীর কানে কানে বললেন, রিজওয়ান স্যারের মধ্যে না যেন কিছু একটা আলাদা আছে। উনি যদি আমার স্যার না হতেন, আমি প্রপোজ করে দিতাম। তখন কথাটি ছিল শুধুই এক মজার ঠাট্টা, কিন্তু সে জানতেন না একদিন সেই কথাটাই সত্যি হয়ে উঠবে। ধীরে ধীরে, কারো নজরে না পড়ে, রিজওয়ান আর প্রিয়াঙ্কা একে অপরের সাথে বেশি সময় কাটাতে শুরু করলেন। তিনি পড়াচ্ছেন, সে শিখছে, এইভাবে সম্পর্ক এগোতে থাকল। কিন্তু সেই ক্লাসের মাঝেই তাদের হৃদয় একে অপরের দিকে টান অনুভব করতে শুরু করল। বন্ধুত্ব রূপ নিতে লাগল আরও গভীর কিছুতে। চোখে চোখে যেন সবকিছু বলা হয়ে যাচ্ছিল যা মুখে বলা সম্ভব ছিল না। তারা প্রেমে পড়লেন। কিন্তু রিজওয়ান কোনো স্বপ্নে হারিয়ে যাননি। তিনি বাস্তবটা খুব ভালো করেই বুঝতেন। তাদের মধ্যে ছিল বিশাল ফারাক, শুধু টাকার দিক থেকেই নয়, ধর্মে, জীবনযাপনে, পরিবারে, সব দিক থেকেই। একদিন তিনি মৃদুভাবে প্রিয়াঙ্কাকে বললেন, এই ভালোবাসাটা সহজ হবে না। তুমি রাজকুমারীর মতো জীবন যাপন করো, আর আমি গরিব পরিবারের ছেলে। তোমার মা বাবা কখনো মেনে নেবে না। তুমি যদি এখন ফিরে যেতে চাও, আমি বুঝতে পারব। তিনি তাকে একটি সুযোগ দিয়েছিলেন যাতে সে কষ্টের রাস্তায় না হাঁটে। কিন্তু ভালোবাসা একবার গড়ে উঠলে সেটা আর কোনো ভয় মানে না। রিজওয়ানের কথা শুনে প্রিয়াঙ্কা ধীরে তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি, কাউকে না জানিয়ে। একবার আমরা স্বামী স্ত্রী হয়ে গেলে তখন কেউ আমাদের আলাদা করতে পারবে না। একদিন আমাদের পরিবারও মেনে নিতে বাধ্য হবে।
আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পরিবারের অংশ হয়ে যান, একটা সাবস্ক্রাইবার অনুরোধ রইল। তো চলুন আবার ঘটনায় ফিরে যাই। সেই দিন এসে গেল 18ই আগস্ট 2007। কাউকে কিছু না জানিয়ে রিজওয়ান আর প্রিয়াঙ্কা বিশেষ বিবাহ আইনে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিয়ে করে ফেললেন। বিয়ের পর তারা কিছুদিন নিরিবিলিতে স্বামী স্ত্রী হিসেবে কাটালেন, এই পৃথিবীর থেকে দূরে, স্বপ্ন আর আশায় ভরপুর। কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ফিরতে হয় নিজের বাড়িতে, বিয়েটাকে গোপন রেখেই। এই পর্যন্ত রিজওয়ান বা প্রিয়াঙ্কার পরিবারের কেউ জানত না তাদের বিয়ে হয়েছে। সময় এগিয়ে যাচ্ছিল, তখনই একদিন রিজওয়ানের ফোন বেজে উঠল। ফোনের ওপাশে ছিল প্রিয়াঙ্কা। তার কণ্ঠস্বর ছিল নরম, কিন্তু তাতে স্পষ্ট ছিল দুশ্চিন্তার ছাপ। নরম গলায় প্রিয়াঙ্কা বলল, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না, বাড়িতে মনটাই অস্থির হয়ে আছে। আমার মনে হয় সময় এসেছে আমাদের পরিবারকে সব সত্যি বলার। রিজওয়ান বলল, আমি প্রথমে আমার পরিবারকে বলবো, তারপরে তুমি আমার সঙ্গে থাকতে পারো। তোমার পরিবার ধীরে ধীরে আমাদের ব্যাপারে জানবে। রিজওয়ান তার পরিবারকে জানাল যে সে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছে। প্রথমে তারা এই সিদ্ধান্তে খুশি হয়নি, কিন্তু রিজওয়ান বারবার অনুরোধ করতে থাকল এবং অবশেষে তার মা রাজি হয়ে গেলেন। এর কিছুদিন পরেই প্রিয়াঙ্কা তার বাবার বিলাসবহুল বাড়ি ছেড়ে রিজওয়ানের ছোট্ট বাড়িতে এসে থাকতে শুরু করল। তারা দুজনেই জানত প্রিয়াঙ্কার পরিবার যখন এই বিয়ের কথা জানতে পারবে তখন বড় ঝামেলা শুরু হতে পারে। তাই তারা আগেভাগে সাবধানতার সাথে কিছু সুরক্ষার পরিকল্পনা করে রাখে। 31শে আগস্ট রিজওয়ান এবং প্রিয়াঙ্কা একসাথে বসে 5টি গুরুত্বপূর্ণ চিঠি লেখে। একটি পাঠানো হয় কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি, আরেকটি পাঠানো হয় ডেপুটি কমিশনারকে। তৃতীয় চিঠি যায় কড়া থানার অফিসার ইনচার্জের কাছে। এই থানার অন্তর্গত এলাকাতেই রিজওয়ান থাকতেন। চতুর্থ চিঠি পাঠানো হয় বিদ্যানগর থানায়, যেটি ছিল প্রিয়াঙ্কার বাবা অশোকের বাড়ির নিকটবর্তী। শেষ চিঠিটি পাঠানো হয় উত্তর 24 পরগনার পুলিশ সুপারকে। এই সব চিঠিতে তারা স্পষ্টভাবে উল্লেখ করে যে তাদের বিয়ে সম্পূর্ণ বৈধ এবং দুজনেই নিজের ইচ্ছায় বিয়ে করেছে। তাদের উপর কোনো রকম জোর জবরদস্তি বা চাপ ছিল না। তারা এটাও লেখে যে তারা স্বামী স্ত্রী হিসেবে একসাথে থাকতে চায়। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তাও প্রকাশ করে। তারা আশঙ্কা করেছিল অশোক টোডির বিপুল অর্থসম্পদ এবং শক্তিশালী রাজনৈতিক যোগাযোগ তাদের জীবনের জন্য বিপদের কারণ হতে পারে। প্রিয়াঙ্কার বাবা ছিলেন এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি তার মেয়ের জন্য কিছু করতেও প্রস্তুত ছিলেন। তাই তারা পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানায়। এদিকে প্রিয়াঙ্কার বাড়িতে টানাপোড়েন শুরু হয়ে গেছে। সাধারণত সে দুপুর 3টার মধ্যে বাড়ি ফিরত, কিন্তু ওই দিন 4টা বাজলেও সে ফিরছিল না। তার মা বারবার ফোন করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রিয়াঙ্কার ফোন বন্ধ ছিল। চিন্তিত হয়ে এবং কিছুই বুঝে উঠতে না পেরে তার মা সবকিছু জানিয়ে দেন অশোক টোডিকে। অশোক এক মুহূর্ত দেরি না করে নিজের ভাই প্রয়েত টোডিকে সঙ্গে নিয়ে সোজা রওনা দেন অ্যারিনা মাল্টিমিডিয়াতে, যেখানে প্রিয়াঙ্কা পড়াশোনা করছিল। প্রায় 4:30 নাগাদ, ঠিক যখন তারা কেন্দ্রের কাছাকাছি পৌঁছেছেন, তখন অশোকের ফোন বেজে ওঠে। ফোন করছিল প্রিয়াঙ্কার ছোট বোন। সে বলল প্রিয়াঙ্কা তাকে ফোন করে এক চমকপ্রদ তথ্য জানিয়েছে। সে বিয়ে করে ফেলেছে এবং এখন সে তার স্বামীর সঙ্গে থাকতে চায়। এই খবর যেন বজ্রাঘাতের মতো নেমে আসে অশোকের ওপর। আগে সে প্রিয়াঙ্কার ফোনে রিজওয়ানের কিছু মেসেজ দেখেছিল। তখন প্রিয়াঙ্কা তাকে বলেছিল যে সেগুলো শুধুই পড়াশোনা সংক্রান্ত কথোপকথন একজন শিক্ষকের সঙ্গে। তখন অশোক তাকে সতর্ক করেছিল, কিন্তু ভেবেছিল বিষয়টা সেখানেই শেষ। এখন এই ফোন কল শোনার পর সবকিছু পরিষ্কার হয়ে যায় তার কাছে। সবকিছু যে শেষ হয়নি তা সে বুঝে যায়। তার রাগ বিস্ফোরণের মতো ফেটে পড়ে। সঙ্গে সঙ্গে অশোক তার ছোট মেয়ের ফোন ব্যবহার করে সরাসরি রিজওয়ানের সঙ্গে কথা বলেন। রিজওয়ান অত্যন্ত ভদ্রভাবে প্রিয়াঙ্কার পরিবারকে বলেন তারা চাইলে এসে নবদম্পতিকে আশীর্বাদ করতে পারেন। তিনি তাদের নিজের ঠিকানাও দিয়ে দেন। তারপরই অশোক টোডি এবং তার ভাই প্রয়েত সোজা চলে যান সেই এলাকায়, এক সাধারণ মধ্যবিত্ত পাড়ায়। খুবই প্রিয়াঙ্কার ঐশ্বর্যশালী জীবনের থেকে একেবারে আলাদা ছিল সেই এলাকা। রাত 8টার দিকে তারা সেই বাড়িতে পৌঁছাল, যেখানে রিজওয়ান, প্রিয়াঙ্কা, তার ভাই রুবেন এবং বন্ধু পাপু অপেক্ষা করছিল। অশোক শুরুতে শান্ত থাকলেন। তিনি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন, চলো, বাড়ি ফিরে চলো। কিন্তু প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিল সে তার স্বামীর সঙ্গেই থাকতে চায়। রুবেন এবং পাপু তাদের বিয়ের সার্টিফিকেট দেখাল এবং বলল পরিবারকে আগেই জানানো উচিত ছিল, কিন্তু এখন প্রিয়াঙ্কার ইচ্ছাই মুখ্য। তখন অশোক ভেঙে পড়লেন। তিনি তার মেয়ের পায়ে ধরে বললেন, এটা করো না মা। আমি অনেক কষ্ট করে আমার সম্মান গড়েছি। আমাদের পারিবারিক সম্মান ধুলোয় মিশে যাবে।
আমি কখনোই একজন মুসলিম জামাইকে মেনে নিতে পারব না। তারপর তিনি রিজওয়ানের দিকে তাকিয়ে হুমকির সুরে বললেন, সরে যা, আমি কতটা ক্ষমতাশালী জানিস না। এই কথা বলে অশোক রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তার বেরিয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল। রিজওয়ানের পরিবার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেতে শুরু করল। এটা স্পষ্ট হয়ে গেল, প্রিয়াঙ্কা ও রিজওয়ান আর শুধু অমতের সম্মুখীন হচ্ছেন না, তারা প্রকৃত বিপদের মুখে পড়েছেন। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে দম্পতি আর দেরি করল না। তারা আবারও একটি চিঠি লেখে কলকাতা পুলিশকে। সেই চিঠিতে তারা সবকিছু জানায়, হুমকি, চাপ এবং কারা এর পেছনে আছে। তারা কাকুতি মিনতি করে লেখে, আমাদের রক্ষা করুন, কিছু লোক আমাদের হুমকি দিচ্ছে, আর এটা হচ্ছে অশোক টুডির নির্দেশে। আমাদের আশঙ্কা কিছু ভয়ঙ্কর হতে পারে। কিন্তু রিজওয়ান ও প্রিয়াঙ্কাকে সাহায্য করার বদলে, যা ছিল পুলিশের কর্তব্য, কলকাতা পুলিশ অশোক টুডির পক্ষেই দাঁড়াল। দম্পতিকে রক্ষা করার বদলে তারা রিজওয়ানকে ভয় দেখাতে শুরু করল। তাকে সতর্ক করে বলা হলো, তুমি যদি প্রিয়াঙ্কাকে না ছাড়ো তাহলে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে তোমাকে জেলে পুরে দেওয়া হবে। তারপর সেই দিন 8ই সেপ্টেম্বর 2007। সেদিন প্রিয়াঙ্কার পরিবার এক ছলনা করল। তার কাকা রিজওয়ানের বাড়িতে এসে বলল, প্রিয়াঙ্কার বাবা খুব অসুস্থ এবং শেষবারের মতো মেয়েকে দেখতে চান। রিজওয়ান যেন নিশ্চিন্ত হয়, তাই কাকা একটি লিখিত প্রতিশ্রুতিপত্রে সই করলেন, যাতে লেখা ছিল, প্রিয়াঙ্কা 1 সপ্তাহের মধ্যে তার স্বামীর বাড়িতে ফিরে আসবে। তাদের কথা বিশ্বাস করে প্রিয়াঙ্কা তার পরিবারের বাড়িতে ফিরে গেল। কিন্তু দিন কেটে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল, তবুও প্রিয়াঙ্কা ফিরে এল না। রিজওয়ানের মন উদ্বিগ্ন হয়ে উঠল। তার মনে আতঙ্ক দানা বাঁধতে লাগল। সে একের পর এক থানায় যেতে লাগল, সাহায্যের জন্য কাকুতি মিনতি করল। কিন্তু কেউ তার কথা শুনল না। পুলিশ এখনও তাকে সাহায্য করতে রাজি নয়। প্রায় 1 মাস কেটে গেল। তারপর একদিন রিজওয়ানের ফোন বেজে উঠল। ওপারে ছিল প্রিয়াঙ্কা। সে অঝরে কাঁদছিল। তার কণ্ঠস্বর শুনেই রিজওয়ানও কান্নায় ভেঙে পড়ল। কান্নার ফাঁকে প্রিয়াঙ্কা বলল, ওরা আমার ফোন কেড়ে নিয়েছে, কিন্তু দয়া করে আমাকে ভুলে যেও না। যত কিছুই হোক না কেন, যত দিনই লাগুক, মাস হোক কিংবা বছর, আমি কথা দিচ্ছি আমি আবার তোমার কাছে ফিরব। আমি তোমাকে ভীষণ মিস করছি। ভারাক্রান্ত কণ্ঠে রিজওয়ান উত্তর দিল, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। ওটাই ছিল তাদের শেষ কথা। তারপর আর কোনো ফোন, না কোনো মেসেজ, কিছুই এল না। রিজওয়ান প্রাণপণে চেষ্টা করেছিল, প্রতিটি পথ অবলম্বন করেছিল প্রিয়াঙ্কাকে ফেরানোর জন্য। কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি, না পুলিশ, না প্রশাসন। তারপর 19শে সেপ্টেম্বর আশায় পূর্ণ হৃদয় নিয়ে রিজওয়ান একটি চিঠি লেখে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যাপো। সেখানে সে লেখে, আমি একজন দায়িত্ববান এবং সৎ ভারতীয় নাগরিক। আমি সবসময় আইন মেনেছি এবং সংবিধানকে সম্মান করেছি। আমার স্ত্রী প্রিয়াঙ্কা ও আমি আইনি পদ্ধতিতে সম্মতির ভিত্তিতে বিয়ে করেছি। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি শুধু আমার স্ত্রীর কাছে ফিরতে চাই। রিজওয়ান এই চিঠি লেখে 19শে সেপ্টেম্বর। আর মাত্র 2 দিন পর 21শে সেপ্টেম্বর তার নিথর দেহ পাওয়া গেল রেল লাইনের ধারে পড়ে থাকতে। তার গায়ে ছিল পরিপাটি পোশাক, কিন্তু মাথার পেছনে ছিল গভীর আঘাতের চিহ্ন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই পুলিশ তাড়াহুড়ো করে ঘোষণা করল এটা ছিল আত্মহত্যা। এই বক্তব্যে সবাই হতবাক হয়ে যায়। সারা শহরে প্রতিবাদ শুরু হয়ে যায়। গুজব ছড়িয়ে পড়ে, রিজওয়ানের দেহ মর্গ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে সত্য গোপন করা যায় এবং প্রমাণ মুছে ফেলা যায়। রাগ আরও বাড়তে থাকে। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা রিজওয়ানের কলেজ রাস্তায় নেমে আসে। তারা ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলে। একটি প্রতিবাদ এতটাই উত্তাল হয়ে ওঠে যে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। কয়েকজন পুলিশ অফিসারও আহত হয়। ধীরে ধীরে কলকাতা শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও শোকের আবহ। চাপ ক্রমশ বাড়তে থাকে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকারও সেই চাপ অনুভব করতে শুরু করে। সংবাদ মাধ্যম জানায়, গ্রাফিক ডিজাইনার রিজওয়ানুর রহমানের মৃত্যু রহস্যজনক। আদালত আজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই চাপের ফলে অবশেষে অশোক টুডিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মাত্র একবার। ততক্ষণাৎ তিনি জামিনে মুক্তি পান। সেই সময় কলকাতা পুলিশের কমিশনার প্রসূন মুখার্জি সংবাদ মাধ্যমে একটি চমকপ্রদ বিবৃতি দেন। তিনি বলেন, পুলিশের কাজ ছিল অশোক টুডিকে সাহায্য করা। তিনি 23 বছর ধরে তার মেয়েকে বড় করেছেন, আর হঠাৎ করে সে অন্য একজনের সঙ্গে থাকতে শুরু করেছে, এটা মানা যায় না। তাই তাকে সাহায্য করাটাই সঠিক ছিল। এই অদ্ভুত ও পক্ষপাতদুষ্ট বক্তব্যে শহরের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। মানুষ বুঝতে পারে
পুলিশ তাদের কর্তব্য পালন না করে পক্ষপাত করছে। জনতার ক্ষোভ বাড়তে থাকে। এই ক্রমবর্ধমান জনরোষের ফলে রাজ্য সরকারের ওপর প্রবল চাপ পড়ে। চাপের মুখে কমিশনার প্রসূন মুখার্জি সহ 4 জন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়। জনগণ ন্যায় বিচার চায় এবং অবশেষে এই মামলা হস্তান্তর করা হয় সিবিআইয়ের হাতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিন্তু এখানেও আশার আলো ম্লান হতে শুরু করে। সিবিআই মামলাটি নথিভুক্ত করে আত্মহত্যায় প্ররোচনার মামলা হিসেবে, হত্যাকাণ্ড হিসেবে নয়। তবে রিজওয়ানুলের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে সে আত্মহত্যা করেনি। তারা নিশ্চিত ছিল তার সঙ্গে কিছু ভয়ঙ্কর অন্যায় হয়েছে। এরপর মামলায় এক বড় বাঁক আসে, একটা টার্নিং পয়েন্ট। রেল পুলিশের এক সাব ইন্সপেক্টর অরিন্দম মণ্ডল, যিনি রিজওয়ানের দেহ প্রথম দেখেছিলেন, এক সাহসী বিবৃতি দেন। তিনি বলেন, আমি প্রথম রিজওয়ানকে রেল লাইনের উপরে থাকতে দেখি, আর আমি নিশ্চিত করে বলতে পারি এটা আত্মহত্যা ছিল না। তাকে নৃশংসভাবে পেটানো হয়েছিল, আর তার মাথার পেছনে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। কোর্টে গিয়ে অফিসিয়ালি সত্যটা বলার আগেই এক ভয়ানক ঘটনা ঘটে। 2009 সালের 11 ফেব্রুয়ারি, তার বিয়ের মাত্র 1 মাস আগে, অরিন্দম মণ্ডলের নিজের দেহ পাওয়া যায় রেল লাইনের উপর। এই খবর শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তার দেহের অবস্থা ছিল ভীতিকর। মাথা পুরোপুরি শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। একটি হাত ভাঙা ছিল, বাম পাঁজরের নিচে গভীর ক্ষত ছিল, আর সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার ডান চোখটি ছিল না, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তুলে নিয়েছে। দেখে মনে হচ্ছিল অরিন্দমকেও অত্যন্ত নিষ্ঠুর ও যন্ত্রণাদায়কভাবে হত্যা করা হয়েছে। তবুও পুলিশ দেরি না করে এটাকে আত্মহত্যার মামলা বলে চালিয়ে দেয়। কিন্তু এক বড় ও অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে, কোনো মানুষ আত্মহত্যার আগে নিজের চোখ নিজে উপরে ফেলবে কেন? রিজওয়ানুর মামলার তদন্ত তখনও চলছিল। এমন সময় একদিন প্রিয়াঙ্কা মুখ খোলে, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে কিছু না বলে সে বলে, রিজওয়ান নিজেই তার পরিবারের সমস্যায় ভুগছিল। আমি তার মৃত্যুতে দুঃখিত, কিন্তু আমার পরিবার কখনো তার সাথে কিছু বলেনি। আমাদের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে রিজওয়ানের মা ভেঙে পড়েন। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে মেয়েকে আমার ছেলে এত ভালোবেসেছে, সে একদিন এরকম কথা বলবে। আমি ভেবেছিলাম অন্তত সে তার জন্য ন্যায় বিচার চাইবে। কিন্তু এখন বুঝতে পারছি এই দুনিয়ায় টাকাই আসল কথা। ভালোবাসা আর আবেগের আজ কোনো দাম নেই। তারপর 2010 সালে কলকাতা হাইকোর্ট সিবিআইকে কড়া ধমক দেয়। আদালত বলে এই মামলার সঠিক তদন্ত করতে হবে এবং সত্যি কি ঘটেছে তা খুঁজে বের করতে হবে। কারণ এটা কেবল আত্মহত্যার নয়, এটা পূর্বপরিকল্পিত খুনও হতে পারে। তাই তদন্তেও সেই দিকটা বিবেচনা করে এগোতে হবে। তদন্তের পরে সিবিআই চার্জশিট দাখিল করে। তারা অশোক টোডিকে দোষী বলে উল্লেখ করে। সাথে তার ভাই প্রযুক্ত টোডি ও তার শ্যালক অনিল সরাফের নামও চার্জশিটে থাকে। শুধু তাই নয়, কয়েকজন পুলিশ অফিসারের নামও সেই চার্জশিটে উল্লেখ করা হয়। তবে আজও এই মামলা আদালতে ঝুলে আছে। কোনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। অপেক্ষা চলছে। রিজওয়ানুর রহমানের পরিবার এখনও আশায় বুক বেঁধে বসে আছে যে একদিন ন্যায়বিচার আসবে। কিন্তু সময়ের সঙ্গে তারা একটা কঠিন সত্য বুঝে ফেলেছে। এই দুনিয়ায় টাকা আর ক্ষমতা সত্যকে চাপা দিয়ে দেয়। আর যারা গরিব তারা রাস্তায় দাঁড়িয়ে চোখে জল নিয়ে লড়তে থাকে একটুকু ন্যায়ের জন্য। এই ছিল আজকের কেস। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আর মনে আছে তো সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। তো চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং সাবধানে থাকুন।